ডিটেলস একাডেমিতে তোমাদের সবাইকে ওয়েলকাম। মাধ্যমিক ভূগোল সিলেবাসের দ্বিতীয় অধ্যায় বায়ুমণ্ডল বা অ্যাটমসফিয়ার, এই অধ্যায়টা থেকে আজকে একটা অন্যতম গুরুত্বপূর্ণ টপিক বায়ুমণ্ডলের স্তরবিন্যাস। এই বায়ুমণ্ডলের স্তরবিন্যাস এই টপিকটার আজ থেকে আমি ডিটেলসে ক্লাস শুরু করছি। তোমরা জানবে এই বায়ুমণ্ডলের স্তরবিন্যাস বলতে মানে বায়ুমণ্ডলের স্তরগুলোকে প্রধানত দুই রকম ভাবে শ্রেণীবিভাগ করা যায়। এক নম্বর রাসায়নিক গঠন বা উপাদান অনুসারে, আর দু নম্বর উষ্ণতার তারতম্য অনুসারে। এই দুইভাবে বায়ুমণ্ডলের স্তরবিন্যাস করা যায়। আর এই টপিকটা তোমাদের কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। এখান থেকে যেমন 5 নম্বরের প্রশ্ন আসে, তার পাশাপাশি এখান থেকে অবজেক্টিভ প্রশ্ন তোমাদের কিন্তু প্রতি বছরই দেখা যায়। এবারে দেখো, রাসায়নিক গঠন বা উপাদান অনুসারে বায়ুমণ্ডলের স্তরগুলোকে দুটো ভাগে ভাগ করা হয়। সমমণ্ডল, যাকে বলা হয় হোমোস্ফিয়ার, এবং বিষম মণ্ডল, যাকে বলা হয় হেটেরোস্ফিয়ার। আবার উষ্ণতার তারতম্য অনুসারে বায়ুমণ্ডলের স্তরগুলোকে 6টি ভাগে ভাগ করা যায়। একদম নিচ থেকে বলছি: ট্রোপোস্ফিয়ার, স্ট্র্যাটোস্ফিয়ার, মেসোস্ফিয়ার, থার্মোস্ফিয়ার ও আয়নোস্ফিয়ার, এক্সোস্ফিয়ার, আর সব থেকে উপরে আছে ম্যাগনেটোস্ফিয়ার। আজ আমরা এই ক্লাসে উষ্ণতার তারতম্য অনুসারে যে স্তরগুলো রয়েছে তার মধ্যে ট্রোপোস্ফিয়ার, স্ট্র্যাটোস্ফিয়ার এবং মেসোস্ফিয়ার, এই তিনটি স্তর এই ক্লাসের ডিটেলসে আলোচনা করব। আর এর পরবর্তী ক্লাসগুলোতে বাকি স্তরগুলো, এমনকি এই রাসায়নিক গঠন বা উপাদান অনুসারে যে সমমণ্ডল এবং বিষম মণ্ডল রয়েছে, এই স্তরগুলো নিয়ে আমরা আলোচনা করব। মোটামুটি বায়ুমণ্ডলের স্তরবিন্যাস থেকে মোট 3টি ক্লাস হবে, কারণ বেশি বড় ক্লাস হলে তোমাদের ধৈর্য থাকবে না। সেই কারণে আমি ক্লাসগুলোকে ছোট ছোট পার্টে ভাগ করে দিয়ে আলোচনা করছি। অর্থাৎ আমাদের এই বায়ুমণ্ডলের স্তরবিন্যাসের মোট 3টি ক্লাস হবে। এই 3টি ক্লাসের মধ্যে তোমরা বায়ুমণ্ডলের স্তরবিন্যাসটা ডিটেলসে জানতে পারবে। ক্লাস শুরু করার প্রথমেই তোমাদের জানিয়ে রাখি, যারা আজকের এই ক্লাসে প্রথম, তাদেরকে বলবো চ্যানেলটাকে তোমরা প্রথমেই সাবস্ক্রাইব করে নাও এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশন অন করে রাখো, কারণ এই রকম গুরুত্বপূর্ণ ক্লাসগুলো তোমাদের আমি প্রায় দেওয়ার চেষ্টা করব। ক্লাসের প্রথমেই আমরা একটা গ্রাফ দেখে নেব। দেখো, এই একটা গ্রাফ দেখো। এই গ্রাফের মধ্যে দেখো, এই হচ্ছে কি ভূপৃষ্ঠ, আর এই ভূপৃষ্ঠের এখানে লিখেছে 0 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা। এটা 20 ডিগ্রি, এটা 40, এটা 60, এটা হচ্ছে কি 80 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা। জিরোর পরে যা বললাম সব প্লাস, এখানে প্লাস লিখে দিয়েছি উষ্ণতা। আর বাঁদিকে দেখো, এটা হচ্ছে কি -20, -40, -60, -80, -100 আর -120 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা। তাহলে এই অনুভূমিক অক্ষ বরাবর আমরা তাপমাত্রাকে দেখিয়েছি এখানে 0, জিরোর ডান দিকে হচ্ছে প্লাস আর জিরোর বাঁ দিকে হচ্ছে মাইনাস। অর্থাৎ এই 0 মানে এই অক্ষটা কিন্তু হচ্ছে কি 0 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রাকে দেখানো হবে। গ্রাফ আঁকার সময় তোমরা বুঝতে পারবে। আর এই উলম্ব অক্ষে দেখাবো আমরা উচ্চতাকে। এই দেখো 0, এটা কিন্তু কিলোমিটার, অর্থাৎ উচ্চতাকে দেখানো হচ্ছে। এখান থেকে এই পর্যন্ত কত? 18 কিলোমিটার। মানে উচ্চতাকে বলা হচ্ছে, মানে ট্রোপোস্ফিয়ার বা ক্ষুব্ধ মণ্ডলের সর্বোচ্চ উচ্চতা হচ্ছে গিয়ে 0 থেকে 18 কিলোমিটার। তোমাদের আরেকটু বলে রাখি, এই গ্রাফের মধ্যে আমরা 3টে স্তর দেখতে পাচ্ছি। 1 নম্বর ট্রোপোস্ফিয়ার বা ক্ষুব্ধ মণ্ডল, 2 নম্বর স্ট্র্যাটোস্ফিয়ার বা শান্ত মণ্ডল, আর 3 নম্বর মেসোস্ফিয়ার। এই 3টি স্তর কিন্তু আজকের এই ক্লাসের ডিটেলসে আমরা আলোচনা করব। তার মধ্যে আমরা প্রথমেই আলোচনা করব এই ট্রোপোস্ফিয়ার বা ক্ষুব্ধমণ্ডল, যার উচ্চতা, সর্বোচ্চ উচ্চতা ভূপৃষ্ঠ থেকে 18 কিলোমিটার। আমরা প্রথমেই জানবো যে এই ট্রোপোস্ফিয়ার কাকে বলে। ট্রোপোস্ফিয়ার হচ্ছে বায়ুমণ্ডলের সব থেকে নিচের স্তর। শুধু এটুকু মনে রাখলেই যথেষ্ট। তোমাদের কিন্তু একটা অবজেক্টিভ আসতে পারে যে বায়ুমণ্ডলের সব থেকে নিচের স্তরের নাম কি? উত্তর হচ্ছে ট্রোপোস্ফিয়ার। এবার আমরা ট্রোপোস্ফিয়ার সম্পর্কে অন্যান্য বৈশিষ্ট্যগুলো এবং তার সম্পর্কে আমরা জেনে নেব। দেখো, ট্রোপোস্ফিয়ার, এই ট্রোপোস্ফিয়ার শব্দটা দুটি গ্রিক শব্দ, ট্রোপোস আর স্ফিয়ার, এই দুটো গ্রিক শব্দ থেকে এসছে। ট্রোপোস কথার অর্থ হচ্ছে টার্বুলেন্স,
অর মিক্সিং। টার্বুলেন্স মানে হচ্ছে কি অশান্ত, এবং মিক্সিং কথার অর্থ হচ্ছে কি মিশ্রিত বা মিশে যাওয়া, আর স্ফেয়ার কথার অর্থ হচ্ছে মণ্ডল। তাহলে আমরা এই ট্রোপোস্ফিয়ার কথাটার সম্পূর্ণ অর্থ কি পেলাম? না, ট্রোপোস্ফিয়ার কথাটার সম্পূর্ণ অর্থ পেলাম মিশ্রিত অঞ্চল বা অশান্ত অঞ্চল। তাহলে ট্রোপোস্ফিয়ার কথাটার অর্থ হচ্ছে মিশ্রিত অঞ্চল কিংবা অশান্ত অঞ্চল। তাহলে ট্রোপোস্ফিয়ারের অর্থটা আমরা জানতে পারলাম। এরপরে আমরা জানবো ট্রোপোস্ফিয়ারের বিস্তার। ট্রোপোস্ফিয়ারের বিস্তার মানে ট্রোপোস্ফিয়ার ভূপৃষ্ঠ থেকে কতটা ওপরে অবস্থিত। পৃথিবীর সর্বত্র কিন্তু এই ট্রোপোস্ফিয়ারের উচ্চতা সমান নয়। নিরক্ষীয় অঞ্চলে একরকম, মধ্য অক্ষাংশে একরকম, আবার মেরু অঞ্চলে আর এক রকম। তোমরা দেখে নাও, এই 16 থেকে 18 কিলোমিটার, অর্থাৎ নিরক্ষীয় অঞ্চলে ট্রোপোস্ফিয়ারের বিস্তার সব থেকে বেশি, 16 থেকে 18 কিলোমিটার। আবার মধ্য অক্ষাংশে এই ট্রোপোস্ফিয়ারের বিস্তার 12 থেকে 13 কিলোমিটার। আর মেরু অঞ্চলে সব থেকে কম, 8 থেকে মাত্র 9 কিলোমিটার। ছবিতে আমরা কি দেখতে পাবো? এই হচ্ছে আমাদের পৃথিবী, আর এই পৃথিবীর মধ্যে এই নিরক্ষীয় অঞ্চল, আর এই হচ্ছে কি মধ্য অক্ষাংশ, আর এই মেরু অঞ্চল। ঠিক এখানেও আছে নিরক্ষীয় অঞ্চল, এই মধ্য অক্ষাংশ, মেরু অঞ্চল। দেখো, এই নিরক্ষীয় অঞ্চলে ট্রোপোস্ফিয়ারের সব থেকে উচ্চতা কি হচ্ছে? বেশি হচ্ছে। কত হচ্ছে? গড়ে 16 থেকে 18 কিলোমিটার। আবার দেখো মধ্য অক্ষাংশে কি হচ্ছে? কম হচ্ছে। মধ্য অক্ষাংশ হচ্ছে কত? 12 থেকে 13 কিলোমিটার। আর হচ্ছে কি মেরু অঞ্চলে সব থেকে কম, মাত্র 8 থেকে 9 কিলোমিটার। তাহলে আমরা ট্রোপোস্ফিয়ারের উচ্চতা সম্পর্কে মোটামুটি জানতে পারলাম। আর আমাদের গ্রাফে দেখো এখানে দেওয়া হয়েছে 0 থেকে সর্বোচ্চ 18 কিলোমিটার। আমি কিন্তু এই লাইনটা স্ট্রেট লাইন এঁকেছি। সব জায়গায় কি স্ট্রেট আছে? নিশ্চয়ই না। নিরক্ষীয় অঞ্চলে বেশি, মেরু অঞ্চলে কম, এরকম বেঁকে আছে, কিন্তু আমরা স্ট্রেট লাইনে বুঝিয়েছি জিনিসটাকে। এবার দেখো উষ্ণতা, খুব ইম্পর্ট্যান্ট একটা পয়েন্ট। এই ট্রোপোস্ফিয়ারের একটা অন্যতম গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হচ্ছে কি উষ্ণতার তারতম্য। কিভাবে হয় দেখো, ভূপৃষ্ঠ থেকে উচ্চতা বৃদ্ধির সঙ্গে সঙ্গে উষ্ণতা বা তাপমাত্রা হ্রাস পায়। এটা ট্রোপোস্ফিয়ারের সব থেকে গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য। কিভাবে হ্রাস পায় দেখো, প্রতি 1 কিলোমিটার কিংবা 1000 মিটারে 6.4 ডিগ্রি সেন্টিগ্রেড হারে তাপমাত্রা হ্রাস পায়, কিংবা কোনো কোনো বইতে থাকতে পারে 6.5 ডিগ্রি সেন্টিগ্রেড হারে তাপমাত্রা হ্রাস পায়। তবে নির্ভরযোগ্য ডেটা হচ্ছে কি এই 6.4 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা। এখান থেকে তোমরা মনে রাখবে একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন, এই যে ট্রোপোস্ফিয়ারে ভূপৃষ্ঠ থেকে যত উচ্চতা বৃদ্ধি পায়, উচ্চতা বৃদ্ধির সঙ্গে সঙ্গে এই যে প্রতি 1000 মিটার বা 1 কিলোমিটার উচ্চতা বৃদ্ধির সঙ্গে সঙ্গে এই যে 6.4 ডিগ্রি সেন্টিগ্রেড হারে তাপমাত্রা হ্রাস পাচ্ছে, এই হ্রাস পাওয়াটাকে বলা হয় স্বাভাবিক উষ্ণতার হ্রাস হার। এখানে হ্রাস কথাটা যোগ হবে, স্বাভাবিক উষ্ণতার হ্রাস হার, যাকে ইংলিশে বলা হয় নর্মাল ল্যাপস রেট। পরীক্ষা হলে কিন্তু খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, যে নর্মাল ল্যাপস রেট বা স্বাভাবিক উষ্ণতার হ্রাস হার বলতে কি বোঝায়? ভূপৃষ্ঠ থেকে প্রতি 1 কিলোমিটার বা 1000 মিটার উচ্চতা বৃদ্ধির সঙ্গে সঙ্গে এই যে বায়ুমণ্ডলের তাপমাত্রা 6.4 ডিগ্রি সেন্টিগ্রেড হারে হ্রাস পায়, এটাকেই বলা হয় স্বাভাবিক উষ্ণতার হ্রাস হার। আর এইভাবে উষ্ণতা হ্রাস পেতে পেতে ট্রোপোস্ফিয়ারের সর্বোচ্চ সীমায় কি হয় না, মধ্য অক্ষাংশে সর্বোচ্চ তাপমাত্রা -58 ডিগ্রি সেন্টিগ্রেড হয়, আর নিরক্ষীয় অঞ্চলে -80 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় গিয়ে পৌঁছায়। তাহলে আমরা কি জানলাম না, ট্রোপোস্ফিয়ার স্তরে উষ্ণতা হ্রাস পেতে পেতে মধ্য অক্ষাংশে -58 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় পৌঁছায়, এবং এবং নিরক্ষীয় অঞ্চলে -80 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় গিয়ে পৌঁছায়। এটাকে আমরা এবারে গ্রাফের মাধ্যমে এঁকে দেখাবো। দেখো, আমরা জানি ভূপৃষ্ঠের গড় তাপমাত্রা 15 ডিগ্রি সেন্টিগ্রেড। তাহলে মনে করো এইখানটাতে রয়েছে 15 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা। আচ্ছা, 15 থেকে এটা প্লাস, তাহলে এইখান থেকে এই ট্রোপোস্ফিয়ারে কি হয় না, তাপমাত্রা হ্রাস পায় প্রতি 1000 মিটার বা 1 কিলোমিটার উচ্চতা বাড়ার সঙ্গে সঙ্গে তাপমাত্রা 6.4 ডিগ্রি সেন্টিগ্রেড হারে হ্রাস পায়। আর এইভাবে হ্রাস পেতে পেতে মোটামুটি
ট্রোপোস্ফিয়ারের সর্বোচ্চ সীমায় কোথায় পৌঁছায়? আমি নিরক্ষীয় অঞ্চলটা আঁকছি, নিরক্ষীয় অঞ্চলে পৌঁছায় -80, মানে এই হচ্ছে গিয়ে -80। ঠিক এইভাবে গ্রাফটা আঁকতে হবে। এই গ্রাফটা আঁকা হচ্ছে -80°C তাপমাত্রায় এইভাবে কমে এলো, তাহলে প্লাস থেকে চলে এলো কোথায়? মাইনাসে চলে এলো। এটাই হচ্ছে গিয়ে ট্রোপোস্ফিয়ারের মূল কিন্তু বৈশিষ্ট্য। নেক্সট দেখো, উপাদান। এই ট্রোপোস্ফিয়ারের বায়ুমণ্ডলের বিভিন্ন যে গ্যাসগুলো আছে, গ্যাসীয় যে উপাদানগুলো আছে, সেই গ্যাসীয় উপাদানগুলোর 75%ই এই ট্রোপোস্ফিয়ারে অবস্থান করে। আর তার পাশাপাশি যে ধূলিকণা, জলীয় বাষ্পগুলো আছে, লবণকণা, এর মধ্যে 99.9%ই এই ট্রোপোস্ফিয়ারে অবস্থান করে, যার ফলে এই স্তরটার ঘনত্ব সব থেকে বেশি হয়। ট্রোপোস্ফিয়ার স্তরটার ঘনত্ব সব থেকে বেশি হয়। আর এই গ্যাসীয় উপাদানের 75% এবং ধূলিকণা জলীয় বাষ্পের 99.9%ই এই ট্রোপোস্ফিয়ারে অবস্থান করার জন্য এই স্তরে বা আবহাওয়ার যাবতীয় ঘটনা, যেমন বৃষ্টিপাত, তুষারপাত, ঝড় ঝঞ্ঝা, সমস্ত রকমের প্রাকৃতিক যে গোলযোগগুলো হয়, আবহাওয়ার যে গোলযোগগুলো হয়, সমস্ত গোলযোগগুলোই কিন্তু এই ট্রোপোস্ফিয়ার স্তরেই লক্ষ্য করা যায়। সেই কারণে এই ট্রোপোস্ফিয়ার স্তরের অপর নাম দেওয়া হয়েছে ক্ষুব্ধ মণ্ডল। তাহলে আমরা জানলাম ট্রোপোস্ফিয়ারের অপর নাম হচ্ছে কি ক্ষুব্ধ মণ্ডল। দেখো লেখাই রয়েছে। আর এই ক্ষুব্ধ মণ্ডল কেন হলো? না, ট্রোপোস্ফিয়ারে বায়ুমণ্ডলের যাবতীয় গ্যাসীয় উপাদানগুলো রয়েছে এবং তার পাশাপাশি লবণকণা, ধূলিকণা, জলীয় বাষ্প সমস্ত কিছু থাকার জন্য এই ট্রোপোস্ফিয়ার স্তরেই ঝড় ঝঞ্ঝা তুফান সমস্ত রকমের প্রাকৃতিক গোলযোগগুলো সম্পন্ন হয়। তাই ট্রোপোস্ফিয়ারকে বলা হয় ক্ষুব্ধ মণ্ডল। আর এই ট্রোপোস্ফিয়ারে উচ্চতা বৃদ্ধির সঙ্গে সঙ্গে বায়ুর চাপটাও কিন্তু কমে যায়। আর তোমরা মনে রাখবে এই ট্রোপোপজ, এটা কেমন? না, ট্রোপোস্ফিয়ারের সর্বোচ্চ সীমায় দেখো, এই এই যে সর্বোচ্চ সীমা, এইখান থেকে 3 কিলোমিটার, এই যে 3 কিলোমিটার, আর উষ্ণতা বাড়েও না কমেও না। দেখো এইখান থেকে উষ্ণতাটা কমে 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 এলো নিরক্ষীয় অঞ্চলে, ধরছি -80°C। এরপরে আর এই অংশটায় তাপমাত্রা বাড়েও না আর কমেও না। এই জন্য এটাকে বলা হয় পজ। কি বলা হয়? পজ। যেহেতু ট্রোপোস্ফিয়ারের সর্বোচ্চ সীমা, তাই এর নাম হচ্ছে ট্রোপোপজ। মানে এইটুকু অংশকে আমরা বলবো ট্রোপোপজ। ট্রোপোপজ মানে থেমে থাকা। এখানে উষ্ণতা বাড়েও না আর উষ্ণতা কমেও না। তাই এখান থেকে গ্র্যাফটা কেমন হবে? না, সোজা হয়ে যাবে। গ্র্যাফটা হয়ে যাবে সোজা। ঠিক আছে? তাহলে আমরা এখান থেকে একটা প্রশ্ন পেয়ে গেলাম যে ট্রোপোস্ফিয়ারের সর্বোচ্চ সীমাকে কি বলা হয়? ট্রোপোস্ফিয়ারের সর্বোচ্চ সীমাকে বলা হবে ট্রোপোপজ। এইবার যদি আমাদের প্রশ্ন করা হয় ট্রোপোস্ফিয়ার সম্পর্কে যা জানো সংক্ষিপ্ত বিবরণ দাও বা ট্রোপোস্ফিয়ারের বৈশিষ্ট্যগুলি উল্লেখ করো, তাহলে আমরা কি করব? ট্রোপোস্ফিয়ার কাকে বলে লিখবো, এক লাইনে লিখে দেবো। দেওয়ার পরে আমরা অর্থ দেব। অর্থ দেওয়ার পরে বিস্তার, উষ্ণতা, উপাদান, ঠিক যেমনটা পয়েন্ট করে করে দিলাম, এই পয়েন্টগুলোকে তোমরা যেমনভাবে বললাম একটু ডিসকাস করলেই ট্রোপোস্ফিয়ার সম্পর্কে সমস্ত আইডিয়া তোমাদের দেওয়া হয়ে যাবে। এবারে আমরা বায়ুমণ্ডলের দ্বিতীয় স্তর অর্থাৎ স্ট্র্যাটোস্ফিয়ার সম্পর্কে জানবো। স্ট্র্যাটোস্ফিয়ার বা শান্তমণ্ডল, যার উচ্চতা 18 কিলোমিটার থেকে 50 কিলোমিটার, এটা আমাদের বায়ুমণ্ডলের দ্বিতীয় স্তর। এই স্ট্র্যাটোস্ফিয়ার স্তরটার সংজ্ঞাটা কি হবে? না, বায়ুমণ্ডলের দ্বিতীয় উচ্চতম স্তর হলো স্ট্র্যাটোস্ফিয়ার বা শান্তমণ্ডল। এর অর্থটা কি? না, স্ট্র্যাটোস্ফিয়ার এই শব্দটা দুটি গ্রিক শব্দ স্ট্র্যাটো আর স্ফেয়ার, এই দুটো শব্দ থেকে এসেছে। স্ট্র্যাটো কথার অর্থ হচ্ছে শান্ত এবং স্ফেয়ার কথার অর্থ হচ্ছে মণ্ডল। তাহলে এই স্ট্র্যাটোস্ফিয়ার শব্দটার অর্থ হচ্ছে শান্ত মণ্ডল। এবারে আমরা বিস্তার, এই স্ট্র্যাটোস্ফিয়ার স্তরটার বিস্তার, ট্রোপোস্ফিয়ারের সর্বোচ্চ সীমা ট্রোপোপজ থেকে এই স্ট্র্যাটোস্ফিয়ারের উচ্চতা 50 কিলোমিটার, মানে এই 18 থেকে 50 কিলোমিটার। দেখো এখানেও দেখানো হয়েছে এই 18 থেকে 50 কিলোমিটারের মধ্যেই এই স্ট্র্যাটোস্ফিয়ার বা শান্তমণ্ডল এই স্তরটা অবস্থান করছে। উষ্ণতা, মনে রাখবে
যে ট্রোপোস্ফিয়ারে যেমন উচ্চতা বৃদ্ধির সঙ্গে সঙ্গে তাপমাত্রাটা কমে গিয়েছিল, ঠিক এখানে উল্টোটা, উচ্চতা বৃদ্ধির সঙ্গে সঙ্গে এই স্ট্র্যাটোস্ফিয়ারের তাপমাত্রা বৃদ্ধি পায়। এটা কিন্তু তোমাদের খুব ভালো করে মনে রাখতে হবে। দেখো এখানে লিখে দিয়েছি বৃদ্ধি পায়, আর বৃদ্ধি পেতে পেতে স্ট্র্যাটোস্ফিয়ারের সর্বোচ্চ সীমায় গিয়ে পৌঁছায় কত না 0 ডিগ্রি সেন্টিগ্রেড। দেখো গ্রাফে আমি এঁকে দেখাচ্ছি, এই ট্রোপোপজ এখানে সোজা হয়ে গেছিল গ্রাফটা, এখান থেকে আবার তাপমাত্রা বাড়তে শুরু করছে, বাড়তে 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 এই 0 ডিগ্রিতে পৌঁছালো। এটা হচ্ছে কি 0 ডিগ্রি রেখা, এই 0 ডিগ্রিতে পৌঁছালো, অর্থাৎ স্ট্র্যাটোস্ফিয়ারে উচ্চতা বৃদ্ধির সঙ্গে সঙ্গে তাপমাত্রা বৃদ্ধি পায় এবং সর্বোচ্চ পর্যায়ে গিয়ে, সর্বোচ্চ উচ্চতায় গিয়ে 0 ডিগ্রি সেন্টিগ্রেডে পৌঁছায়। আর এই স্ট্র্যাটোস্ফিয়ারে উষ্ণতা বৃদ্ধি পায় বলে বায়ুমণ্ডলের যাবতীয় গোলযোগগুলো, ঝড় ঝঞ্ঝা তুফান, এখানে কিছুই হয় না। তার পাশাপাশি এই স্ট্র্যাটোস্ফিয়ারে যে গ্যাসি উপাদানগুলো রয়েছে এবং ধূলিকণা, এগুলোর পরিমাণ খুবই নগণ্য হওয়ার জন্য এই স্ট্র্যাটোস্ফিয়ার স্তরটাতে কোনো প্রাকৃতিক গোলযোগ ঘটে না। ঝড় ঝঞ্ঝা তুফান, বৃষ্টিপাত, তুষারপাত কিছুই হয় না। তাই এই স্তরটাকে বলা হয় শান্ত মণ্ডল, অর্থাৎ এই স্ট্র্যাটোস্ফিয়ার স্তরে আবহাওয়া শান্ত ভাব বিরাজ করে। আর এই শান্ত ভাব বিরাজ করার জন্য জেট বিমানগুলো এই স্ট্র্যাটোস্ফিয়ার স্তর থেকে চালনা করা হয় বা চলাচল করে। এখান থেকে তোমাদের একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন আসতে পারে, জেট বিমানগুলো বায়ুমণ্ডলের কোন স্তর থেকে প্রবাহিত হয়? উত্তর হচ্ছে এই স্ট্র্যাটোস্ফিয়ার স্তর থেকে প্রবাহিত হয়। তার কারণ কি না, তার কারণ হলো স্ট্র্যাটোস্ফিয়ার স্তরে আবহাওয়া শান্ত ভাব বিরাজ করে, কারণ এখানে জলীয় বাষ্প থাকে না, আর উচ্চতা বৃদ্ধির সঙ্গে সঙ্গে তাপমাত্রা কমে যায় এবং এখানে ধূলিকণা লবণকণা এগুলোর পরিমাণ খুবই নগণ্য। এখানে একটা গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হচ্ছে কি মৌক্তিক মেঘ, মৌক্তিক মেঘ বা শুক্তি মেঘ, যাকে বলা হয় মাদার অফ পালস ক্লাউড বা ন্যাক্রিয়াস ক্লাউড, এই দুটো নামই তোমরা মনে রাখবে। এই মেঘটা এই স্ট্র্যাটোস্ফিয়ার স্তরে দেখতে পাওয়া যায়। আসলে আন্টার্কটিকাতে যখন একটানা 6 মাস শীতকাল চলে, তখন ওখানকার তাপমাত্রা -90 ডিগ্রি সেন্টিগ্রেডে পৌঁছে যায়। আর এই তাপমাত্রাতে ওখানকার জলীয় বাষ্পগুলো ক্ষুদ্র ক্ষুদ্র বরফ কণায় পরিণত হয়, আর বরফ কণায় পরিণত হয়ে এই মৌক্তিক মেঘ বা শুক্তি মেঘ, যাকে বলা হয় মাদার অফ পালস ক্লাউড বা ন্যাক্রিয়াস ক্লাউড সৃষ্টি করে। তাহলে এখান থেকেও আরেকটা গুরুত্বপূর্ণ প্রশ্ন তোমার কাছে এসে গেল, যে মাদার অফ পালস ক্লাউড বা ন্যাক্রিয়াস ক্লাউড বা শুক্তি মেঘ বা মৌক্তিক মেঘ কোন স্তরে দেখতে পাওয়া যায়? এটা হচ্ছে কি স্ট্র্যাটোস্ফিয়ার স্তরে দেখতে পাওয়া যায়। আর কি আরেকটা গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হচ্ছে কি ওজোন স্তর। এই স্ট্র্যাটোস্ফিয়ারের 20 থেকে 35 কিলোমিটার কিংবা 15 থেকে 35 কিলোমিটার কিংবা 15 থেকে 30 কিলোমিটার, বিভিন্ন বই বিভিন্ন রকম আছে। তোমরা মনে রাখবে যে 15 থেকে 35 এই উচ্চতার মধ্যেই কিন্তু এই ওজোন স্তরটা অবস্থান করে। সেটাকে আমরা 3 রকম ভাবে ভেঙে ভেঙে দেখিয়েছি, কারণ বিভিন্ন বইতে বিভিন্ন রকম ডেটা পাওয়া গিয়েছে। তাহলে আমরা কি বললাম না, স্ট্র্যাটোস্ফিয়ারের 15 থেকে 35 কিলোমিটার উচ্চতার মধ্যে ওজোন গ্যাসের প্রাধান্য দেখতে পাওয়া যায়। আর এই ওজোন গ্যাসের প্রভাবে ওজোন স্তর সৃষ্টি হয়। আর এই ওজোন স্তরটা আমাদের এই ভূপৃষ্ঠের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ কি বলতো, এই ওজোন স্তর কি করে, সূর্য থেকে যে অতিবেগুনি রশ্মিগুলো পৃথিবীর দিকে ছুটে আসে, সেগুলোকে ওজোন স্তর শোষণ করে, শোষণ করে ফিল্টার করে আমাদের ভূপৃষ্ঠে পাঠায়, যার ফলে আমাদের জীবজগৎ তথা আমাদের ভূপৃষ্ঠের সমস্ত উদ্ভিদ প্রাণী সব টিকে রয়েছে। না হলে কিন্তু আমাদের এই উদ্ভিদ এবং প্রাণী এর ওপর একটা বিশাল এফেক্ট পড়তো এবং এগুলো প্রায় ধ্বংস হয়ে যেত। তাহলে এই ওজোন স্তর একটা প্রাকৃতিক সৌর পর্দা হিসাবে কাজ করছে। আমরা বলতে পারি যে স্ট্র্যাটোস্ফিয়ারের আরেকটা গুরুত্বপূর্ণ প্রশ্ন, যে স্ট্র্যাটোস্ফিয়ার স্তরে ওজোন স্তর দেখতে পাওয়া যায়। এই কোশ্চেনটা কিন্তু বারে বারে আসে, আর এই ওজোন স্তর সম্পর্কে আমি একটা আলাদা ক্লাস করে দেব। এবারে দেখো, এবারে এই স্ট্র্যাটোস্ফিয়ারের সর্বোচ্চ সীমা, এই স্ট্র্যাটোস্ফিয়ারের সর্বোচ্চ সীমা মানে 18 থেকে 50, এই যে এই সর্বোচ্চ সীমা, এই সর্বোচ্চ সীমাটাকে বলা হয় স্ট্র্যাটোপজ।
আগে যেমন বলেছিলাম যে ট্রোপোস্ফিয়ারের সর্বোচ্চ সীমাকে বলা হয়েছিল ট্রোপোপজ, এখন বলছি এই স্ট্র্যাটোস্ফিয়ারের সর্বোচ্চ সীমাকে বলা হয় স্ট্র্যাটোপজ। কেমন না, স্ট্র্যাটোপজে এইখানে এই যে 0 ডিগ্রি তাপমাত্রা হলো, এখানে ঠিক এই যে স্তর দেখা পাচ্ছি আমরা, এর উচ্চতা হচ্ছে কি 5 কিলোমিটার। এই 5 কিলোমিটার বিস্তৃত অঞ্চলে উষ্ণতা বাড়েও না আবার কমেও না, এখানেও কিন্তু উষ্ণতা একই রকম থাকে। তাই এটা হচ্ছে পজ, মানে থেমে থাকে, তাই একে স্ট্র্যাটোপজ বলা হয়। তোমরা আরেকটু মনে রাখবে এই ট্রোপোপজের সঙ্গে স্ট্র্যাটোপজের পার্থক্য। এই ট্রোপোপজের উচ্চতা কিন্তু 3 কিলোমিটার, মানে এর বিস্তার 3 কিলোমিটার, আর স্ট্র্যাটোপজের বিস্তার 5 কিলোমিটার। এখানেও কিন্তু উষ্ণতার কোনো পরিবর্তন হয় না, আর এখানেও কিন্তু উষ্ণতার কোনো পরিবর্তন হয় না। তোমাদের এখান থেকে একটা প্রশ্ন করা যেতে পারে যে ট্রোপোস্ফিয়ার এবং স্ট্র্যাটোস্ফিয়ার কোন সীমারেখা দ্বারা বিচ্ছিন্ন হয়েছে বা যুক্ত হয়েছে, তাহলে কি হবে ট্রোপোপজ। বা ঘুরিয়ে আসতে পারে ট্রোপোস্ফিয়ারের সর্বোচ্চ সীমাকে বলা হবে ট্রপোপজ, আর স্ট্র্যাটোস্ফিয়ারের সর্বোচ্চ সীমাকে বলা হবে স্ট্র্যাটোপজ। আবার বলতে পারি এই স্ট্র্যাটোস্ফিয়ার এবং মেসোস্ফিয়ার এই দুই স্তরের মাঝখানের সীমারেখাকে বলা হবে স্ট্র্যাটোপজ। তোমরা এই ট্রোপোস্ফিয়ার আর এই স্ট্র্যাটোস্ফিয়ার থেকে তোমাদের একটা প্রশ্ন আসতে পারে 5 নম্বরে। 2020 সালে এই কোশ্চেনটা এসেছিল যে ট্রোপোস্ফিয়ার এবং স্ট্র্যাটোস্ফিয়ার সম্পর্কে সংক্ষিপ্ত বিবরণ দাও, কিংবা ট্রোপোস্ফিয়ার ও স্ট্র্যাটোস্ফিয়ারের মধ্যে পার্থক্য লেখো। তাহলে আমরা ট্রোপোস্ফিয়ার পয়েন্ট করব, তার সম্পর্কে লিখব, তারপর স্ট্র্যাটোস্ফিয়ার পয়েন্ট করব, তার সম্পর্কে লিখব, তারপরে এই গ্রাফটা এঁকে দেবো। তাহলে আমি আরেকবার বলে দিই, এই ট্রোপোস্ফিয়ার আর স্ট্র্যাটোস্ফিয়ারের মধ্যে মূল বিষয়টা হচ্ছে কি, ট্রোপোস্ফিয়ারে উচ্চতা বৃদ্ধির সঙ্গে সঙ্গে তাপমাত্রা কমে যায়, আর স্ট্র্যাটোস্ফিয়ারে উচ্চতা বৃদ্ধির সঙ্গে সঙ্গে তাপমাত্রা বেড়ে যায়। তোমরা এই গ্রাফটা মনে রাখলে ট্রোপোস্ফিয়ার এবং স্ট্র্যাটোস্ফিয়ার সম্পর্কে তোমাদের ধারণা কিন্তু গুলিয়ে যাবে না, তোমরা ঠিক মনে রাখতে পারবে। এবারে আমরা জানবো বায়ুমণ্ডলের তৃতীয় উচ্চতম স্তর, অর্থাৎ মেসোস্ফিয়ার। এই মেসোস্ফিয়ার শব্দটা দুটি গ্রিক শব্দ, মেসো যার অর্থ হচ্ছে মধ্যম, এবং স্ফিয়ার যার অর্থ হচ্ছে মণ্ডল। এই মেসোস্ফিয়ার শব্দটার সম্পূর্ণ অর্থ হলো মধ্যম মণ্ডল, অর্থাৎ বায়ুমণ্ডলের উষ্ণতা অনুসারে যে স্তরগুলো রয়েছে তার মধ্যম স্তর হচ্ছে এই মেসোস্ফিয়ার। মেসোস্ফিয়ারের উচ্চতা 50 থেকে 80 কিলোমিটার। দেখো, এই মেসোস্ফিয়ারের উচ্চতা হচ্ছে 50 থেকে 80 কিলোমিটার। আচ্ছা, উষ্ণতা, এই মেসোস্ফিয়ারে আবার উচ্চতা বৃদ্ধির সঙ্গে সঙ্গে উষ্ণতা হ্রাস পায়। হ্রাস পেতে পেতে একদম মেসোস্ফিয়ারের সর্বোচ্চ সীমায় সেই উষ্ণতা -93 ডিগ্রি সেন্টিগ্রেডে পৌঁছায়। তাহলে কি বললাম না, মেসোস্ফিয়ারে উষ্ণতা পুনরায় হ্রাস পায় এবং সেটা হ্রাস পেতে পেতে -93 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় পৌঁছায়। চলো আমরা এবার এঁকে ফেলি। দেখো, এই হচ্ছে গিয়ে স্ট্র্যাটোস্ফিয়ারের সর্বোচ্চ সীমা উষ্ণতা 0 ডিগ্রি। এবারে স্ট্র্যাটোপজে কোনো পরিবর্তন হয় না, তাহলে দেখাটা সোজা হয়ে গেল। এইবারে এখান থেকে পুনরায় তাপমাত্রা আবার কি হচ্ছে, কমছে। কমছে মানে বাঁদিকে আসছে, আস্তে আস্তে কোথায় আসবে না -93, মানে এই 80 আর এই 100 এর মাঝামাঝি 90 93 ঠিক এইখানটাতে হবে, ঠিক এই জায়গাটাতে হবে। আচ্ছা, তাহলে এইখান থেকে এইভাবে রেখাটা পুনরায় আবার চলে গেল। তাহলে কি হলো না, ট্রোপোস্ফিয়ারে উষ্ণতা কমে গেল, স্ট্র্যাটোস্ফিয়ারে উচ্চতা বেড়ে গেল, আবার মেসোস্ফিয়ারে উষ্ণতা কমতে কমতে কোথায় গিয়ে পৌঁছালো, -93 ডিগ্রি সেন্টিগ্রেড। আর যতগুলো বায়ুমণ্ডলের স্তর আছে তার মধ্যে সব থেকে শীতলতম স্তর হচ্ছে এই মেসোস্ফিয়ার। তাহলে এখান থেকে তোমাদের একটা ঘুরিয়ে প্রশ্ন আসতে পারে, বায়ুমণ্ডলের শীতলতম স্তরের নাম কি? উত্তর হচ্ছে এই মেসোস্ফিয়ার, সব থেকে শীতলতম স্তর। আর শীতলতম স্তর হওয়ার জন্য এই স্তরে যে উল্কা পিণ্ডগুলো ছুটে আসে পৃথিবীর দিকে, উল্কা খণ্ডগুলো পৃথিবীর দিকে ছুটে আসে, সেই উল্কা পিণ্ডগুলো বা উল্কা খণ্ডগুলো এই স্তরে এসে অত্যন্ত শীতলতার জন্য পুড়ে ছাই হয়ে যায়। এটাও কিন্তু তোমাদের একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন হতে পারে যে বায়ুমণ্ডলের কোন স্তরে উল্কা পিণ্ডগুলো পুড়ে ছাই হয়ে যায়। উত্তর হচ্ছে গিয়ে এই মেসোস্ফিয়ার স্তরে। আর তোমরা এখান থেকে মনে রাখবে এই মেসোস্ফিয়ার স্তরে গ্রীষ্মকালে আন্টার্কটিকাতে একটা
হালকা মেঘ দেখতে পাওয়া যায় তার নাম হচ্ছে নৈশদ্যুতি মেঘ, যাকে বলা যেতে পারে নকটিলুসেন্ট ক্লাউড বা নৈশদ্যুতি মেঘ। তাহলে এই বৈশিষ্ট্যগুলো আমাদের মোটামুটি মেসোস্ফিয়ার থেকে মনে রাখতে হবে। আর মেসোস্ফিয়ারের সর্বোচ্চ সীমাকে বলা হবে মেসোপজ। কি বলা হবে? মেসোপজ। এই তিনটে স্তর সম্পর্কে আমরা আরেকটু দেখে নিই। তাহলে কি হলো না, ট্রোপোস্ফিয়ারে উচ্চতা বৃদ্ধির সঙ্গে সঙ্গে তাপমাত্রা কমে যায়, আবার স্ট্র্যাটোস্ফিয়ারে উচ্চতা বৃদ্ধির সঙ্গে সঙ্গে তাপমাত্রা বেড়ে যায়, আবার মেসোস্ফিয়ারে উচ্চতা বৃদ্ধির সঙ্গে সঙ্গে তাপমাত্রা পুনরায় কমে যায়। আর ট্রোপোস্ফিয়ারের সর্বোচ্চ সীমাকে বলা হবে ট্রোপোপজ, আর স্ট্র্যাটোস্ফিয়ারের সর্বোচ্চ সীমাকে বলা হবে স্ট্র্যাটোপজ, আর মেসোস্ফিয়ারের সর্বোচ্চ সীমাকে বলা হবে মেসোপজ। এই হচ্ছে গিয়ে তোমাদের ট্রোপোস্ফিয়ার, স্ট্র্যাটোস্ফিয়ার এবং মেসোস্ফিয়ারের সম্পূর্ণ ব্যাখ্যা। আজকের ক্লাসটা আমি এখানেই শেষ করলাম। তোমাদের সঙ্গে দেখা হবে নেক্সট ক্লাসে। এর পরবর্তী তিনটি স্তর থার্মোস্ফিয়ার ও আয়নোস্ফিয়ার, এক্সোস্ফিয়ার ও ম্যাগনেটোস্ফিয়ার, এই বিষয়গুলো নিয়ে পরবর্তী ক্লাসে তোমাদের সঙ্গে দেখা হবে।